আলোচনায় আমাদের সঙ্গে যুক্ত আছেন আমাদের বিভাগের সম্মানিত শিক্ষক। দর্শক, এখন অবস্থান করেছিলাম টিএসসিতে। আমরা গতকালকে দেখেছি আইন প্রয়োগকারী বাহিনী বাংলাদেশ পুলিশ নিরাপত্তাহীনতায় ভুগছে। কেন ভুগছে এই বিষয় নিয়ে ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সাথে একটু কথা বলবো। একজন ধর্ষককারীর বিরুদ্ধে অ্যাডভোকেট দাঁড়ানোটা কি অন্যায়? আমরা এই বিষয়ে একটু জানবো তাদের কাছ থেকে। আমাদের সাংস্কৃতিক অভিব্যক্তি নির্মাণ করার মধ্য দিয়ে আমরা প্রমাণ করেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাংস্কৃতিক চিন্তার মৃত্যু ঘটে। ব্যক্তিগতভাবে আমি কোনো অপরাধের ক্যাপিটাল পানিশমেন্টে বিশ্বাস করি না, এবং আমি মনে করি না আমি যে জাতিসংঘের যে মানবাধিকার নীতি আছে সেই অনুযায়ী আমি কারোই ফাঁসি দাবি করি না ব্যক্তিগতভাবে। এখন সাম্প্রতিক সময়ে ধর্ষণের হার যেভাবে বেড়েছে, বাংলাদেশে কিন্তু ধর্ষণ অতীতেও হয়েছে, বিভিন্ন সময় হয়েছে ধর্ষণের ঘটনাগুলো। ধর্ষণের ঘটনার পেছনে একটা পুরুষতান্ত্রিক সমাজ এক ধরনের পরিস্থিতি তৈরি করে, এক ধরনের ন্যায্যতা তৈরি করতে চায়। নারীর নিপীড়নের শর্ত এই সমাজে ঐতিহাসিকভাবে আছে বলে অবশ্যই নারীর প্রতি যে কোনো নিপীড়নই হচ্ছে যে অগ্রহণযোগ্য এবং ঘৃণাযোগ্য এবং শাস্তিযোগ্য। এবং বিশেষ করে নারী যখন ধর্ষিতা হন তখন আসলে নারী একজন সর্বহারা মানুষ হিসাবে তার শরীরই আক্রান্ত হয়। ফলে এর থেকে ন্যাক্কারজনক, এর থেকে হিংস্র আক্রমণ নারীর উপরে আর অন্য কোনোভাবেই হতে পারে না। ধর্ষণ যে সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক পরিস্থিতি তৈরি করে, যে আইনগত পরিস্থিতি তৈরি করে, ওই শর্তের বিলুপ্তির জন্য আমাদের লড়াই, আমাদের সাংস্কৃতিক প্রস্তুতি, আমাদের শিক্ষার এবং নৈতিকতার চর্চা, তাহলে কিন্তু সেটা বন্ধ হবে। সেটা কেবলমাত্র শাস্তির ভয় দেখিয়ে আপনি কোনোদিন অপরাধীকে নিরস্ত করতে পারবেন না। যদি কেউ ধর্ষিতা না হয়েও আপনার কি অভিযোগ করে যে আমি ধর্ষিতা, তাহলে অবশ্যই সে অপরাধী। ধর্ষকের বিচার নয়, শুধু ধর্ষণের বন্ধ করার সমস্ত পদ্ধতি অবলম্বন করতে হবে আমাদের। আর ধর্ষিতা না হয়েও যদি কেউ অভিযোগ করে তাহলে সে সেই অনুযায়ী আইনের ইয়াতে যাবে। নিশ্চয়ই এখানে তাহলে বোঝা যাচ্ছে অন্য কোনো পদ্ধতি আছে, অন্য কোনোভাবে কোনো কিছু বলতে চাই। দেখুন, অনেক মিথ্যার আড়ালে কিন্তু একটু সত্য চাপা পড়ে যায়, এটা আমরা সবাই জানি। তো কোনো কিছু পুঁজি করে আসলে কোনো কিছু সুবিধা নেওয়াটা উচিত না। এক্ষেত্রে আমাদের আসল সত্যটা সবসময় মাটির নিচে চাপা পড়ে। তো আমরা আসলে এটা আমি বলবো যে যারা মিথ্যা অভিযোগ দিচ্ছেন এবং যার বিরুদ্ধে দিচ্ছেন, আমি জানি না তাদের অন্য কোনো কোন্দলের কারণে এটা হচ্ছে কি না জানি না, তবে এটা হলে অবশ্যই ব্যাপারটি নিন্দনীয়। এবং যেটা বললাম আর কি, আপনি যদি একটা মিথ্যা পুঁজি করে আপনি যদি এরকম একটা সেন্সিটিভ ইস্যুকে আপনি যদি এভাবে সামনে আনেন, তাহলে অবশ্যই সত্যি তাহলে আমার যে মা বোনরা যেখানে হেনস্থার শিকার হচ্ছে, অবশ্যই তারা তাহলে এই ব্যাপার থেকে আরও দূরে সরে যাবে। বিচারের আমাদের এমনিতেই যে বিচারের প্রক্রিয়া আমরা দেখছি সেটা আসলে সঠিকভাবে এগোচ্ছে না। আমাদের এখানে সুস্পষ্ট রাস্তাঘাটে চুরি, ডাকাতি, ছিনতাই, হাজারি সব কিছুই হচ্ছে। তো এর মুহূর্তে যদি এরকম মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো হয়, অবশ্যই সেটা নিন্দনীয়। প্রমাণিত হয় যে সে ধর্ষণের মতোই একটা শাস্তি করেছে, তাহলে তাকে ফাঁসি দিন। আর এর চেয়ে যদি কম অপরাধ করে থাকে বা তদন্তের মাধ্যমে বোঝা যায় না এতটাও না, তাহলে তার দৃষ্টান্তমূলক শাস্তি হোক। শাস্তি অবশ্যই হবে, সে যদি মিথ্যা মামলাও দিয়ে থাকে শাস্তি হবে। আইন অনুযায়ী মিথ্যাচার বা কাউকে ফাঁসিয়ে দেওয়ার যে আমাদের ল অবশ্যই আছে, এই লয়ের যে বিচারটা আছে অবশ্যই সেই মেয়ের ক্ষেত্রে সেই বিচারটা হবে। কারো সম্মানহানি করা বা কোনো কিছুকে পুঁজি করে, যে জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস এবং খুবই সেন্সিটিভ, খুবই স্পর্শকাতর একটা জিনিস, এই জিনিস নিয়ে যদি কেউ মিথ্যাচার বা ব্যক্তিগত আক্রোশ মেটাতে চায়, অবশ্যই সেই মেয়ের আইন অনুযায়ী যে বিচারটা আছে সেই বিচারটাই হওয়া উচিত। আমি এটা মনে করি। এখানে নারী বা পুরুষ বলে, নারী বলে সে ছাড় পেয়ে যাবে, একটা পুরুষকে সে মিথ্যা মামলা দিয়ে সে ছাড় পেয়ে যাবে, এটার পক্ষে আমি নই। আমি মানুষকে নারী আর পুরুষের আগে মানুষ হিসেবে দেখি। আমার দেহটা যতটা নারীর তার চেয়ে বেশি মানুষ। আমি মানুষ হিসেবে আমি সমাজের কাছে একটা কথাই বলতে চাই, আপনি পুরুষ হিসেবে আমাকে পুরুষ, আপনি আমাকে নারী হিসেবে আমাকে এক্সট্রা কোনো সুযোগ দেওয়ার দরকার নেই। আপনি আমাকে মানুষ হিসেবে যে সম্মান, যে সুযোগটা, সচেতনতা বা যে জায়গাটা ছেড়ে দেওয়া উচিত বা যে জায়গাটা দেওয়া উচিত, আপনি আমাকে ওইটা দেন। নারী হিসেবে আমাকে আগায় দেওয়া দরকার নাই। বাসের সিট ছেড়ে দিয়ে আমাকে বসতে দেওয়ার, আপনি শুধু আমাকে ব্যাড টাচটা করবেন না, এতেই আমি খুশি। তো মানুষ হিসেবে তার যে শাস্তি হওয়া উচিত, সেই নারীটার বা সেই পুরুষটার সেই একই শাস্তি দেওয়া উচিত। দর্শকের পক্ষে কখনোই উকিল দাঁড়ানো অন্যায় না, সেক্ষেত্রে অবশ্যই উকিল দাঁড়াইতে পারে, তবে সেই জিনিসটা মিথ্যাচার দিয়ে বা
আপনার টাকা পয়সার প্রলোভন দেখিয়ে যে উকিলকে আমি 50 লাখ টাকা দিলাম, আপনি যেভাবে আরেকজনকে ফাঁসিয়ে দিয়ে এই ধরনের ঘটনা কিন্তু ঘটে যে কোনো প্রভাবশালী ব্যক্তি হয়তো কোনো ধরনের ধর্ষণ বা কিছু করেছে, সে নিচু শ্রেণীর কাউকে ফাঁসিয়ে দিচ্ছে, এই ধরনের ঘটনা যেন না ঘটে সেটা আমরা চাই না। আর কিছু ক্ষেত্রে দেখা যায় সরাসরি কিছু ব্যাপার থাকে, যেমন আসিয়ার ক্ষেত্রে এটা সরাসরি, এক্ষেত্রে আসলে খুব তথ্য প্রমাণের কিছু নাই, ছোট্ট একটা শিশু, ছোট্ট একটা প্রাণ, সে আসলে নারীও হয়ে ওঠেনি, সেক্ষেত্রে আসলে ওইভাবে তথ্য প্রমাণ সাক্ষীর মানে সেই বাচ্চাটাকে আপনি কি জিজ্ঞাসা করবেন, কি ইনভেস্টিগেশন করবেন তার কাছে গিয়ে, বলারই নাই, সে তো জানেই না যে আসলে তার সাথে কি হলো। সেক্ষেত্রে আসলে তথ্য প্রমাণ এই জিনিসটা অবশ্যই একটু বিবেচনায় আনতে হবে। কেন আমরা নারীরা একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো এত বড় প্রতিষ্ঠানে, স্বাধীন সার্বভৌম প্রতিষ্ঠানেও হাঁটতে ভয় পাই? এই প্রতিষ্ঠানেও এখন লোকেদের বিরুদ্ধে, ওড়নার বিরুদ্ধে, পোশাকের বিরুদ্ধে এত কথা উঠছে। পোশাকের স্বাধীনতা নেই, ধর্মের স্বাধীনতা নেই, আমি মেয়ে হয়ে না পড়াতে যেতে পারি, না চাকরি করতে পারি, না রাতে টিউশন শেষ করে বাসায় যেতে পারি। কিসের নিরাপদ, কিসের স্বাধীন দেশ এটা? এটা কি স্বাধীন দেশ? এখানে নিরাপত্তা সরকার দিতে পারছে না, পারবে না। আমার এখন আকুল মিনতি, সরকার, নিরাপত্তা বাহিনী, আপনারা যদি নিরাপত্তা দিতে না পারেন তাহলে আমরা নারীরাই যথেষ্ট। আমরা নারী, আমরা সব পারি। আমরা আমাদের নিরাপত্তা দেওয়ার জন্য যে কোনো ভাবে আইন হাতে তুলে নিব। যদি আপনারা ব্যর্থ হন নিরাপত্তা দিতে, আমরা আমাদের ধারালো অস্ত্র হব। সুতরাং দেশবাসীর কাছে, আমার শ্রদ্ধেয় সম্মানিত ভাইদের কাছে, বোনদের কাছে, মূলত ভাইদের কাছে, বাবাদের কাছে, চাচাদের কাছে, বাসের হেল্পার, ড্রাইভার, রিক্সা চালক, বড় ভাই, সিনিয়র শিক্ষক, সবার কাছে আকুল বিনতি, আমাদেরকে মেয়ে হিসেবে, বোন হিসেবে, মা হিসেবে দেখবেন। আমাদের জড়িবদ্ধই আপনারা বের হয়েছেন, আপনাদের হাতটি থেকে, হাড় থেকে আমরা আসিনি। সুতরাং নিরাপত্তা দিন, নয়তো আমরাই আমাদের ধারালো অস্ত্র হব। জাকির আহমেদ জীবন, চ্যানেল এস, ঢাকা।